ছোট চাচা যান এসেছেন আম্মা? মেয়ের কথায় সামিনা বেগমের মুখটা থমথমে হয়ে আসে। এসেছেই তো, সে কখন এসেছে, অথচ একটাবার ফিরে পুচ্ছি দিয়েও দিল না যে মেয়েটা কোন হালে আছেন। তিনি প্রসঙ্গ পাল্টাতে বললেন, কিছু খাবি? রসমালাই আছে ঘরে, আনবো? রসমালাই খুব পছন্দ রূপসার, নাম শুনলেই লোভ লাগে। এখনো ব্যতিক্রম হলো না। ভঙ্গুর দুর্বল সুরে শুকনো অধর নাড়িয়ে বিড়বিড় করে বলল, সাথে পাউরুটি দিও আম্মা। সামিনা বেগম সম্মতি জানিয়ে বিছানা থেকে নেমে আসে। তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে কেউ। সামিনা বেগম তাকে দেখে চমকপ্রদ গলায় শুধায়, ছবি, কখন এসেছিস? তুই তুই আসবি বললি না তো? রিজদের সাথে এসেছিস? আশঙ্কিক খুশিতে সামিনা বেগম আত্মহারা হয়ে পড়েন। ছুটি গিয়ে মেয়েকে আদর করেন। রূপালী হাসি ক্ষীণ মায়ের বুকে মাথা রেখে মামার গন্ধটা শুষে নিল। বলল, আসার কোনো পরিকল্পনা ছিল না, রিজ ভাই এক প্রকার জোর জবরদস্তি নিয়ে এসেছে। জামাই এসেছে? আম্মা, সাব্বির ভাইয়া, সাদিয়া সবাই এসেছে। রিজ ভাই বলেছে এবারের ঈদ এখানেই কাটাবো সবাই। রূপালীর গলায় উপচে পড়া খুশি ও চোখে আনন্দের আবেগ। সামিনা বেগম অবাক হয়। ঈদের খুশির মৌসুমে বিয়ের পর এই প্রথমবার মেয়েটা তার কাছে থাকবে। নিজের উপর চাপা রাখটা কিছুটা হলেও লাঘব পায়। তিনি ব্যতিব্যস্ত হয়ে বললেন, বেয়ান, তোর ননদ দেবররা কোথায়? ইয়া আল্লাহ, কখন এসেছিস তোরা? আর আমি জানিই না বেয়ান কি ভাবছেন কে জানে। দরজায় দাঁড়িয়ে সাদমান। রূপার সাথে এসেছে সে। শাশুড়ি মেয়েকে পেয়ে এদিক ওদিকে তাকানোর অবসর খুঁজে পায়নি। সে গলা খাকারি দিয়ে বলল, আম্মা ব্যস্ত হবেন না, কেউ কিছু ভাববে না। সামিনা বেগম দরজার পানি তাকায়। মেয়েকে ছেড়ে মেয়ের জামাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সাদমান ভদ্র সুলভ কৌশলাদি বিনিময় করল। রূপালী এগিয়ে আসে বোনের কাছে। রূপসা বোনকে দেখে মুখ ঘুরিয়ে নিয়ে অভিমানী স্বরে আওড়ালো, মরে গেছি কিনা দেখতে এসেছো, না আসলেই পারতে। রূপালী বিছানায় বসে বোনের এক হাত মুঠোয় ভরে। রুগ্ন মুখটার দিকে চাইতে হু হু করে কেঁদে ওঠে। রূপসা ঠোঁট উল্টে বাচ্চাদের মতো বলল, হয়েছে, কাঁদতে হবে না। আমি জানি তুমি আসতে চেয়েছো, কিন্তু ওই আস্ত নিম গাছ তোমাকে আসতে দেয়নি। শাশুড়ি চলে গেলে সাদমান এগিয়ে আসলো। রূপসার দিকে ভ্রু কুঁচকে তাকাতে রূপসা মুখ বাঁকিয়ে বলল, ভুল কিছু বলেছি আমি? সাদমান অল্প হাসলো শুধু, কিছু বলল না। সে জানে শালি সাহেবা তাকে দু চোখে সহ্য করতে পারে না। রূপালী কন্দনরত ফ্যাচ ফ্যাচ গলায় রূপসাকে বলল, গায়ে বল নাই, চোখ তুলে দিতে পারিস নাই? হারাম জাতিরে পাইলে গায়ের চামড়া তুলে লবণ মরিচ লাগাইতাম। তোর ইচ্ছে খুব শীঘ্রই পূরণ হবে। ছবি লোক লাগিয়েছি, আশা করি ধরা পড়বে। তারপর দেখাবো রিচ কতটা হিংস্র। জ্যান্ত কবর দিয়ে জিয়ারত করে আসবো। রাগী স্বরে বলতে বলতে নওরিজ ভেতরে প্রবেশ করে। হাতের ট্রে যাতে রসমেলের বাটি আর পাউরুটি টুকরো। রূপসা শুকনো হেসে বলল, রিজ ভাইয়া, পচা মহিলা চুলগুলো কেটে ন্যাড়া বানিয়ে দেবে। ডান হাতটা মুড়ে ভেঙে দিও কেমন? নওরিজ ট্রে রেখে বেডসাইড টেবিলে রূপসাকে তুলে বসিয়ে দেয়। পিঠে নিচে বালিশ দিয়ে মাথায় এক হাত রেখে বলল, সরি পিচ্ছি, সব আমার দোষ। সুভার জন্য এ বাড়িতে ওর আগমন পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। ওর বিনাশ নিশ্চিত। রূপসা ঠোঁট উল্টায়। সব গয়না টাকা নিয়ে গেছে। গয়না টাকা পয়সার কথা কে ভাবে? আমাদের মহলের জান জিন্দা আছে। ওই উপরওয়ালার লাখো কোটি শুক্রিয়া। রূপসার মনটা রিজ ভাইয়ের শেষাক্ত বাক্যে ভালো হয়ে গেল। সত্যি সবে তাকে কত ভালোবাসে, শুধু দুজন মানুষ ছাড়া। একজন সিন ভাই, আরেকজন বাবা। তার বাবা তাকে ভালোবাসেনি, আর বাসবেও না সে নিশ্চিত। কিন্তু সিন ভাই, সে কি কখনো এই বোকা রূপসাকে ভালোবাসবে? কিরে, কই হারালি? খেয়ে নে তো রসমালাই আর পাউরুটি। রূপসা আদুরে মুখ বানিয়ে আবদার করল, খাইয়ে দাও না রিজ ভাইয়া। অসম্ভব, নিজের হাতে খা, নয়তো এই ছবি খাইয়ে দে। রূপসা মুখ বাঁকায়। রিজ ভাই শুধরানোর না, ছবি খাইয়ে দিতে নিবে। নরিজ ভুরু উঁচিয়ে বলল, হ্যান্ড ওয়াশে রগড়ে রগড়ে 2 হাত ধুয়ে নে আগে। হাইজিন শেখাতে পারলাম না তোদের। রূপালী বিরক্তর মুখ বানায়। নরিজ ফ্রেশ হয়ে এসেছি, হাত পরিষ্কার আমার।
হাত পরিষ্কার দেখালেও আদতে সেখানে হাজারো জীবাণুর বসবাস। ফ্রেশ হওয়ার পর ঘর থেকে এখানে আসতে কত কিছু ছুঁয়েছিলি সেখানে। আরও কিছু বলবে রূপালী ও রূপসার সমস্যারে চেঁচিয়ে উঠল। রিজ ভাইয়া চুপ করবে? নরিজ চুপ করে না, ধুমকে বলল। কই, একদম চিল্লাবি না, কানের নিচে বাজাবো। ভুল কি বলছি আমি? হাইজিন মেনটেন করে চললে পিচ্ছি এতদিন সুস্থ হয়ে উঠত। এই দেখ, আমিও তো আঘাত পেয়েছিলাম, সুস্থ হয়েছি না? রূপসা মন খারাপের রেশ নিয়ে বলল। সে তো তোমার বউ আছে, বউ সেবা যত্ন জলদি সুস্থ হয়ে গেছো, আমার তো আর কেউ নেই তাই। কয়েক জোড়া চোখের গরম চাহনিতে রূপসা দমে গেল। হে হে সুরে হেসে বিড়বিড় করে বলল। মজা করছিলাম তো। রূপালীর রসমালাইয়ে পাউরুটি ভিজিয়ে রূপসার মুখে তুলে দিল। রিজকে উদ্দেশ্য করে বলল। তোমার বউকে দেখলাম না যে, কই মহারানী ভিক্টোরিয়া? নরিজের স্বাভাবিক মুখটা গম্ভীর হয়ে আসে। তিনি ভাবি ডাকতে মুখ চুলকায়। হ্যাঁ চুলকায়, ওই বিরক্তিকর ঝগড়টে ছেঁচড়া মেয়েকে দেখলেই আমার গাছ চুল। যায় রূপালী। সাদমানের উপস্থিতি সে ভুলেই বসেছিল, আর চোখে তাকাতেই চোখাচোখি হয়। রূপালী নজর সরিয়ে চুপটি মেরে যায়। সাদমান শান্ত চোখে তাকিয়ে থাকে। চঞ্চলা রূপার চঞ্চলা স্বভাবের অন্তরে সাদমান সাদিক বাধা হয়ে দাঁড়িয়ে। কারণটি কি? রিজের প্রতি মেয়েটার আবেগ এখনো অবশিষ্ট আছে কি? হয়তো আছে, তাই তো এতটা কাছে থেকেও তাদের মাঝে যোজন যোজন দূরত্ব। সে আলুকুছে বেরিয়ে যায় কামরা থেকে। নরিচের অভিজ্ঞ চোখে সবই ধরা পড়ে। রূপালীর দিকে তাকিয়ে বলল। তুই জানিসও না তুই কি পেয়েছিস, থাকতে কদর করতে শিখ। রূপালীর রাগ হয়, সে তো চায়নি এসব, তার চাওয়া পাওয়া ভিন্ন ছিল, তবু মানিয়ে চলছে। তারপরও কেন কথা শুনতে হবে? সে রাগ সামলাতে না পেরে চিবিয়ে চিবিয়ে বলল। আমার জীবনটাকে পুতুল খেলা বানিয়েও শখ মেটেনি রিজ ভাই। আমার লাইফে নাক গলানোর মতো ভুল দ্বিতীয়বার করবে না, আমি সহ্য করব না। আমি এখনও তোমাকে ততটাই ঘৃণা করি। তুমি আগাগোড়াই স্বার্থপর। ভালো তো, ঘৃণা করতে থাক। তোর ঘৃণা দিয়ে রিজের কিছুই যায় আসে না, বুঝলি? আর তোর ধারণার চেয়েও রিজ বেশি স্বার্থপর। নরিজ গা ছাড়া ভাব দেখিয়ে বেরিয়ে গেল। রূপালী রাগে ফোঁসফোঁস করে। মেঘ জমা নয়ন যুগল হতে বৃষ্টির পতন হতে সময় নেয় না। রূপসা অবুঝ চোখে চেয়ে আছে। সবকিছু তার মাথার উপর দিয়ে গেল। রিজ ভাইকে আপু ঘৃণা করে কেন? কি করেছে রিজ ভাই? নরিজ তিক্ত মুখে কামরা থেকে বেরিয়ে এদিক ওদিক তাকায়। দক্ষিণা বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে সাদমান ভাই। সে সেখানে এগিয়ে যায়। নরিজের অনুপস্থিতি ঠাওর করে সাদমান বলল। শুনলাম তোমার শ্যালককে পুলিশ হাতে নাতে ধরেছে। বাপের মতো ওরও হাতও কালো নাকি? মেজাজি আর প্রচুর খিটখিটে, তবে বান্দা সলিড আছে। স্বেচ্ছাসেবী সংস্থার লিডার। ওর স্বপ্ন ছিল রাজনীতিতে না এসেও গ্রামের জন্য কিছু করবে। আমি একটু হেল্প করেছিলাম, বিনিময়ে বলেছিলাম আমাকে টুকিটাকি ইনফরমেশন কালেক্ট করে দিতে। মন্টু ওর আত্মীয়, তাই যেন একটু ভাব জমিয়ে চোখে চোখে রাখে। ব্যাস এইটুকুই। শালা বালপাকনামি করতে গিয়ে কট খেয়ে গেল। নিষেধ করেছিলাম আর এগোস না, ওরা বুঝে গেছে সব। তোকে ফাঁদে ফেলবে, তবুও ঘাড়তারামি করলো। ওভার কনফিডেন্ট ভারী পড়ল। নরিজ পকেটে হাত গুটিয়ে শান্ত গলে জবাব দিল। সাদমান নরিজের পানে তাকায়। জমিনের ব্যবস্থা করো তাহলে, হাত গুটিয়ে বসে আছো কেন? নরিজ ফোঁস করে শ্বাস ফেলে বলল। ব্যাপারটা অতটাও সহজ নয়। নেশায় বোধ ছিল সিন, তার উপর এক মহিলার সাথে অন্তরঙ্গ অবস্থায়। ঠিক সেই মুহূর্তেই পুলিশের রেড। ওদের প্ল্যানিং জব্বর ছিল। সেই সময় ফ্যাক্টরিতে শুধু সিন আর একজন লোক উপস্থিত। সিন হাতে নাতে ধরা পড়েছে, তার উপর ওই লোকটা সহ সব বেশ্যারা সিনের বিরুদ্ধে সাক্ষী দেয়। ওদের জুবান অনুযায়ী সিন ওদের মাস্টারমাইন্ড। তারপর ওর গ্যারেজে রেড বসিয়ে মাদক দ্রব্য পেয়ে যায়। বাইরে থেকে
সহজ মনে হলেও অতটা সহজ নয়। উপর মহলের হাত আছে নিশ্চিত। সাদমান ভাবনায় পড়ে, কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে শুধায়। আমি যতদূর জানি সব প্রমাণ কালেক্ট করেছো, তাহলে এত গড়িমসি কিসের? গ্রেপ্তার করে রিমান্ডে জামাই আদর করলেই সব বেরিয়ে আসবে। নরিত সামান্য হাসল। তা করাই যায়, তবে ওদের সাথে তরুণ সমাজ জুড়ে আছে, সাথে জুড়েছে তাদের পরিবার, স্কুলে পড়ুয়া ছোট ছোট ছেলেপুলে। আমি চাইছিলাম তরুণদের রিহ্যাবে পাঠিয়ে দিব। আমি আমার পরিকল্পনার 50% করে ফেলেছি। ওদের সব চেলাপেলা আমার কবজায়, এর জন্যই ওরা খেপেছে, কুত্তার মতো হন্যে হয়ে খুঁজে চলেছে। শুরুতে সিনানের সংস্থায় রাখলেও আমি পরবর্তীতে ওদের সেফ জোনে হস্তান্তর করেছি। সবার বিরুদ্ধে প্রমাণ জোগাড় শেষ, শুধু একজনকে এখনও আমি চিহ্নিত করতে পারছি না। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট পারসন ইজ দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড অল অফ দিস। স্কুলের বাচ্চারা যারা অলরেডি নেশায় মত্ত হচ্ছে, ধীরে ধীরে তাদের নিয়ে কিছু ভেবেছো? হ্যাঁ ভাই, সব ঝামেলা চুকে গেলে ডোপ টেস্ট করাবো জনে জনে, তারপর ডিরেক্ট অ্যাকশন। আঙুরের ডিরেকশনে মাদককে না বলুন। প্রতিবেদনের উপর ঈদের পরদিন থেকেই যাত্রাপালা হবে, সেই আয়োজন চলছে পুরোদস্তর। ভালো, বাট চৌকান্না থাকবে। দামিনী রূপে উপর হামলা করেছে, মেয়েটা এমনিতেও আঘাতে জর্জরিত, আবার আরেকটা ধাক্কা না, তাই প্রবলেম না হয়ে যায়। তোমার চাচাতো মান সম্মানের ভয়ে মেয়েকে পাবনা পাঠানোর জন্য শাশুড়ির উপর জুলুম করছেন। নরিস প্রশ্নাত্মক চাহনিতে যায়। সাদমান দূরে আগত ইকরামুল্লাহ ও সেও শ্বশুর মশাইয়ের দিকে দৃষ্টি স্থির রেখে বলল। শাশুড়ি আম্মা রূপাকে ফোন করে বলেছিল। নরিজের জল শক্ত হয়ে আসে। ভদ্রলোকের সমস্যা কি? নিজ মেয়েদের সহ্য করতে পারে না? যতটুকু করে নোমান মাহবুবের সমীপে সে কিছু বলবে, সাদমানের ইশারায় থেমে যায়। রমজান মাহবুব এগিয়ে এসে মেয়ে জামাইয়ের সাথে দুকাল ভালো মন্দ জিজ্ঞাসা করেন। সাদমান অতি সংক্ষেপে তার জবাব দিল, যার দরুন রমজান মেয়ে একটু ইতস্তত বোধ করেন। মেয়ে জামাইয়ের সাথে তার খুব একটা কথা হয় না। কেমন আছো, বাড়ির সবাই কেমন আছে, দিনকাল কেমন চলে, এই তিনের ঊর্ধ্বে প্রশ্ন বা কথাবার্তা খুঁজে পায় না। মেয়ে জামাইয়ের কর্ম তার কিঞ্চিত হলেও ঘাবড়ে দেয়। আচ্ছা, রিজার সাথে সাদমানের পরিচয় কিভাবে হলো? কথাটা এর আগেও অনেকবার মাথায় এসেছে, তবে আমলে নেয়নি। হয়তোবা বন্ধু হবে ভেবে আর মাথা ঘামায়নি, তবে আজ কেন যেন সন্দেহ হয়। আচ্ছা, রিজা কি কোনোভাবেই? কপালে ঘাম ছুটে রমজান মিয়ার। গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষের মাঝে পুলিশ র্যাব সেনা বাহিনীর ভিত্তি কাজ করে। রমজান মিয়াও ব্যতিক্রম নন। তার উপর তার কালো ব্যবসা, ভয় যেন একটু বেশি। সে রিজার দিকে সরাসরি তাকায়, ওই গম্ভীর চোখের হিম করা চাহনি এফর ওফর করে দিতে সক্ষম। সে ভয় পেল, ভয়কে বাড়তে দেয় না। এসব পুলিশ র্যাব তার পকেটে পোষে। হ্যাঁ ভাই, বাড়তে খালি মহিলা মানুষ। রিজ ভাইয়ের বউ আছে। জি বুঝছি, আপনি যেমন কইছেন তেমনটাই করম। তয় আমার ডর লাগে, রিজ ভাই জানলে জেন তো পুরাই মারব। ওপাশ থেকে অভয় বাণী শুনে মহিলার ভীত মনে কিঞ্চিত সাহস সঞ্চার হলো। নাক মুছে গামছা বেঁধে কাছে শিশি উবো করে বেশ কিছু তরল রুমালে মুছে পা বাড়ালো। উঠানে গাছের সাথে বাঁধা ছাগলছানা গলা ফাটিয়ে ম্যামে ডাকছে। গরুটারও যেন বিগার উঠেছে, কেমন লাফাচ্ছে। মহির শুকনো ঢোক গিলে পা বাড়াই, টিনের খোলা দরজা খুলে পা বাড়াবে এমন মুহূর্তে তীব্র আওয়াজ তুলে গাড়ির হর্ন বেজে উঠল। মহিরের আত্মা শুকিয়ে আসে। পুরো 7 গাড়ি রিজভাই ছাড়া কেউই গাড়ি হাঁকায় না। সে সাবধানে পা ফেলে বাড়ির পশ্চিমের বাঁশঝাড়ের আধারে মিশে যায়। নরিজ মাহমুদ খান প্রবেশ করে বাড়ির আঙ্গিনায়। চোখ যায় পুড়ে যাওয়া বাড়ির উচ্ছিষ্টাংশের উপর। দীর্ঘশ্বাস ফেলে বলল, শফি, ভেতরে যা, আর তো আপারে ডেকে আন। শফি বাধ্য ছেলের মতো হেলতে দুলতে গলি পথে ভেতরে চলে যায়। বেচারা গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। শফিকে দেখে শাপলা উত্তেজনায় চেঁচে বাড়ির মাথা তুলে ফেল। নরিস বাহির উঠোনে দাঁড়িয়ে কানে চাপা
কানে হাত চাপা দিল। পাগলি মেয়েটা পারো বটে। খেয়াল করে কেউ হন্য হয়ে ছুটে আসে। আদারি ভিড়ও তার চমলক্ষ আঁখি যুগলে আশার আলো দেখতে পাওয়া যায়। নরিজ হতাশ চোখে যায়। সুরলা ছুটে এসে হাঁ করে শ্বাস টানে। হাঁপাতে হাঁপাতে বলল, সিন ভাই কই? ভাইরে দেখতেছি না কেন? রিচ ভাই কথা কন না কেন? আমার ভাই কই? নরিস শান্ত চোখে চেয়ে রয়। হাত বাড়িয়ে এলমেলে চুল গুছিয়ে মাথায় পড়ে যাওয়া ঘোমটা টেনে দিয়ে বলল, ডার্লিং, রিল্যাক্স, টেক এ ডিপ ব্রেথ, কাম ক্লোজার। সুরলা শান্ত হয় না। বাহুল ঝুঁকিয়ে উতলা হয়ে শুধালো। বলুন না সিন ভাই কোথায়? নরিস শান্ত গলায় বলল, ফোন করেছিলাম আমি। ফোন বন্ধ করে কেন রেখেছিলে? মেজাজ খারাপ করবেন না রিচ ভাই, যা বলছি তার উত্তর আগে দিন। নরিস ক্ষণপল চুপ থেকে জবাব দিল, আপাতত উত্তর আমার কাছে নেই। ভরসা রাখো, সব ঠিক করে দিব ইনশাল্লাহ। এ যাত্রায় সুরেলা শান্ত হয়ে আসে। চোখ চেপে গড়িয়ে পড়ে নোনা জলের ধারা। নরিচ রুমাল বের করে গাল মুছে দেয়। ফোন করেছিলাম আমি। ইচ্ছে করেই ধরিনি, বন্ধ করে রেখেছিলাম। নরিস ভুরু কুচকে যায়। সুরেলা নাক টানে। নরিস বুঝতে পারে থাকে না জনাবা তার উপর রেখে বোম হয়ে আছে। সে বলল, ভালো করেছিস, যা আমাকে ডেকে আন। আমরা চেয়ারম্যান বাড়ি ফিরবো এক্ষুনি। সুরেলা ঝটকে হাত ছাড়িয়ে নিয়ে থমথমে গলে বলল, কোথাও যাব না, আপনি যান এখান থেকে। আপনাকে দেখলেই রাগে গা রিডি করছে। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে সুর। আমি তো বলেছি আমি দেখছি ব্যাপারটা, তারপরও। সুরেলার আগে চোখে ঝাপসা দেখে। খিটখিটে মেজে ধরে রাখতে পারল না। দাঁত কিরমি করে বলল, আমার ভাই 3 দিনের বেশি হবে জেলে পড়ছে, আর আপনি ব্যাপারটা দেখবেন? আপনার দেখতে দেখতে ওই হাবিলদার আমার ভাইকে মেরে আধমরা বানিয়ে দেবে। লাগবে না আপনার দেখা। কাল রাতে আমি কত শত ফোন করলাম, আর আপনি ফোন বন্ধ করে এসেছিলেন। যেন চিন্তার কিছুই নেই। অবশ্য আপনার আবার কিসের চিন্তা? আমি কালই থানায় যাব, আমার ভাইকে আমি ছাড়িয়ে আনবো। আচ্ছা আনিস, ছাড়িয়ে এখন বাড়ি চল। বাড়ি ভর্তি মেহমান, ছবির শাশুড়ি, দেবর, ননদ সবাই এসেছে। ইকরাম, দুলাভাই, রিন, বাচ্চা কাচ্চা তো আছেই। নরিস তারা দেখে। সুরেলা ঠাই দাঁড়িয়ে যাবে না কোথাও। ভাইকে না এনে সে কোথাও যাবে না। লোকটা ভাইয়ের বেলায় এমন গা ছাড়া ভাব দেখাচ্ছে কেন? সে জানে রিজ ভাই চাইলে এখনই ছাড়িয়ে আনতে পারবে। নরিস বাহু ঝাঁকিয়ে বলল, সুরেরা কি বলছি কানে যাচ্ছে না? সুরেলা ঝটকে ছাড়িয়ে নেয় হাত। ভাইয়ের মতোই মেজাজ হারিয়ে খেকিয়ে ওঠে। না যাইতেছে না, আমি কোথাও যাইতেছি না। না যাইতেছি না, আমি কোথাও যাইতেছি না। না মা যাইবো, আপনি চইলা যান এখান থেকে। ওই যে পোড়া বাড়ির গন্ধ নাকে বাজছে না? আমার ভাইয়ের তিলে তিলে গড়া কষ্টের টাকায় তোলা দোচালা ঘর পুইরা ছাই হইছে। ঘরের একটা জিনিস অব্দি অবশিষ্ট নাই, সব পুড়ে তছনছ হইয়া গেছে। পোড়া গন্ধে তো আপনার পেট গুড়গুড় করার কথা। তাই চইলা যান এখান থেকে। বুকে হাত থেকে মৃদু ধাক্কা দেয় সুরেলা। একবার দুবার না, বারবার ঠেলতে ঠেলতে উঠানের এক মাথায় নিয়ে গেল। তার কান্না বাঁধ ভেঙেছে। নরিজের চোল বেশ শক্ত। ফর্সা মুখমণ্ডলে নীলচে শিরা ফুলে আছে। হাতের মুঠো দৃঢ়। শান্তি বেগম সহ শাপলার মা সপি ছুটে আসে। নরিজ তাদের এক পল দেখে নিয়ে সুরেলার উদ্দেশ্যে বলল, সিন ক্রিয়েট করিস না ডার্লিং, বলছি তো সব ঠিকঠাক করে দিব। বুকে আয়, ভালো লাগবে। বাজান টেহা পামু কই? কাল পরশু ঈদ, তেনার তপন কেনার টেহা অবধি নাই। পুরান তপন পাঞ্জাবি 570 সাবান দিয়ে গৈসা চকচকা বানাইছি। টেহা পয়সা যা ছিল সেদিন তোর হাতেই তো তুল্লা দিল। যে পছন্দ মতো মার্কেট করিস। ওইটা কি করছো বাজান? প্যান্ট শার্ট কিনস নাই? শখ মায়ের প্রশ্নে থতমত খেয়ে যায়, তবে বুঝতে দেয় না। উঁচু গলায় বলল, ওই কয়টা টাকা দিয়ে কেনাকাটা হয়? একটা ভালো প্যান্ট কিনতে তো 1000-এর উপর লাগবে। আরও শার্ট গেঞ্জি কসমেটিক আছে না? সোহাগের মায়ের চোখের আকার বড় হয়। এত টাকা লাগে? সোহাগের বাপ তো হাট থেকে কম দামি রেজেক লুঙ্গি পাঞ্জাবি কিনে আনে। 500-র মধ্যেও হয়েও কোনোদিন বেঁচে যায়। তিনি হেসে ছেলের পিঠ ধুইয়ে বললেন, ওসব তো বড় লোকের কারবার। আমাগো কি আর ওসব সাজে?
ফুটপাত তেন কম দামের ভালো দেখা শার্ট প্যান্ট কিনিস, বাঁচলে তোর বাপের জন্য একটা শার্ট খুঁজিস। আমি ফুটপাতে শার্ট পরবো না, আমার দামি প্যান্ট শার্ট চাই। সোহাগের মায়ের মুখ ফ্যাকাশে হয়ে আসে, সতর্ক দৃষ্টিতে বাইরে তাকঝাক করে। সোহাগের বাপে শুনলে রাগারাগি না করে, তিনি ছেলেকে বোঝানোর সুরে বলল, বাপের পরিস্থিতি বুঝবি না, তুই তো আগে এমন ছিলি না, দিন দিন কেমন হয়ে যাইতেছস। তোর বাপের কাছে কানা করিও নাই রে। না থাকলে জন্ম দিছে কেন? কেমন বাপ যে একমাত্র ছেলের শখ খায়েশ মেটাতে পারে না? অমন বাপের কপালে 5 লাথি। আচমকিক রাগে জ্বলে ওঠে সোহাগ। সামনে থাকা ভাতের পাতিল এক লাথিতে উল্টে দিয়ে হনহন করে বের হয়ে যায়। সব কেমন অসহ্য লাগে, মনে হয় যাকে পাবে তাকে খুন করে রক্ত চুষে খেয়ে তৃষ্ণা মেটাবে। গরুকে খোল ভুসি দিয়ে নিজেকে ব্যস্ত রাখে। ছেলের প্রস্থানে বুক ভরে শ্বাস টানলো এক রুগ্ন কৃষক। বুকটায় কেমন চিনচিনে ব্যথা হয়। এই কি তার সেই আদরের ছেলে সোহাগ, কার জন্য গাধার মতো খেটে চলেছেন তিনি? সিন ক্রিয়েট করিস না ডার্লিং, বলছি তো সব ঠিকঠাক করে দিব, বুকে আয়, ভালো লাগবে। এক হাত বাড়ি বুক মেলে দিল নরিজ। সুরেলার কান্নার মাত্রা বেড়ে যায়। নরিজের প্রস্তাবখানা উপেক্ষা করে হামাও সুরে কেঁদে কেটে অভিযোগ করে, রিজ ভাই, সব দোষ আপনার। আপনার জন্য আমার ভাইয়ের এই হাল। না জানি কি অবস্থায় আছে। ওই দারোগা বেরহম মারছে, পিটছে। আল্লাহ! হ্যাঁ, যত দোষ আছে সব রিজের। গম্ভীর মুখে বিড়বিড় করে নরিজ এগিয়ে এসে জোর জবরদস্তি সুরেলাকে বুকে আগলে নিল। কোমল স্নেহের সুরে শান্ত হতে বলল, একদিনের ব্যবধানে হাসি খুশি বউটার কি হাল। সুরেলা নরিজের টি শার্ট খামচে ধরে হু হু সুরে কাঁদে। কানাদন কেঁপে কেঁপে ওঠে হ্যাংলা পাতলা দেহকানি। তার ভাই তাদের জন্য কি কি না করেছে, নিজে না খেয়ে না পড়ে তাকে পেলে পুষে বড় করেছে। সে দেখেছে একজন আদর্শবান বাবা মেয়েদের কেমন করে আগলে রাখে, তার ভাইও ঠিক তেমনটি আগলে রেখেছে তাকে। অভাবের সংসারে অভাবে দিন কাটলেও ভালোবাসার অভাব ছিল না। আবদার করলে মেজাজ দেখাতো, ঝাড়ি দিত, তবে আবদার অপূর্ণ রাখত না কখনোই। তার মনে পড়ে না তার ভাই কোনো আবদার অপূর্ণ রেখেছে কিনা। হোক খিটখিটে মেজাজি, তবে তার ভাইয়ের মনটা পদ্ম ফুলের চেয়েও সুন্দর আর কোমলমতি। হয়েছে সুরেলা, কাঁদে না। কি বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিলে, কি ভাববে সবাই? নওরিজের নিগুড় শব্দে সুরেলার কান্নার গতি কমল না, বরং বেড়ে গেল। শাপলার মা ও শান্তি বেগম ততক্ষণে কাছে এসে দাঁড়িয়েছে। শান্তি বেগম ময়লা আঁচলে ভিজে ওঠা অশ্রুবিন্দু মুছে বললেন, আসলে সপিরি দেইকা ভাবছি সিনও আইছে, ওর খবর কি? পুলিশ কোথাও করবার দেয় না। আমি আর সুর সকালবেলা গেছিলাম থানায়, ওসি সাহেবের কত কইরা কইলাম খালি একবার চোখের দেখা দেখমু। এক পুলিশের 500 টাকাও দিছি, নিয়া কইল বইসেন, আমি ব্যবস্থা করতেছি। বসে থাকি, হ্যাঁ আর আইসে না, বাটপার ছিল, বুঝবার পারি নাই। নওরিজের কপালে সূক্ষ্ম ভাঁজ জল দই বেশ শক্ত। হাতের বাঁধন দৃঢ় করে ভেঙে পড়া সুরেলাকে আরেকটু মিশিয়ে নিল। অসন্তোষ প্রকাশ করে গমগম সুরে বলল, থানায় কেন যেতে হবে? আমি আছি তো নাকি? যাওয়ার আগে আমাকে বলে যাবেন না? সুর মানা করলো তাই। নরিজের চোখে মুখে অসন্তোষ ভাব। ঘরে বউ, থানার চোর পুলিশের ভিড়ে কেন যাবে? সে বুকে লেপ্টে থাকা কন্দনরত বৌদ্ধর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, কাজটা ঠিক করেনি সুরেলা। শত্রুরা ওত পেতে আছে, কখন কোন দিক দিয়ে আঘাত করে বসবে। যদি এদিক সেদিক হয়ে যেত তখন? সুরেলার কান্নার গতি কমে এসেছে। নরিজের কথায় ছটফট করে উত্তর দেয় ছাড়া পাবার জন্য। নরিজ ছেড়ে দেয় আলগোছে। শাশুড়ির সামনে কেমন একটা দেখে না, চক্ষু লজ্জারও একটা ব্যাপার স্যাপার। বউর আগে কান্নায় ভেঙে পড়েছিল বিধায় একটু বুকে টেনে নিয়েছিল। রুমাল বাড়িয়ে শান্ত সুরে বলল, হয়েছে কান্নাকাটি। সিন কালকের মধ্যেই এসে পড়বে। মারা তো দূরের কথা, ওর গায়ে ফুলের টোকা অবধি পড়েনি, আর না পড়বে। সুরেলা রুমাল নেন, দুহাতে গাল মুছে ঘরের দিকে পা বাড়ায়। নরিজ বুদ্ধি আর মতিগতি বুঝতে পেরে চটজলদি হাতের কবজি চেপে বলল, বাড়ি চলো, এখানে থাকা সেফ না। শিয়াল কুকুর আশেপাশেই ওত পেতে আছে। নওরিজ মাহবুব খান ওর সম্মান
সসম্মানে ঘরে নিয়ে যাবে, কোনো ঘাটতারামি নয়। সুরেলা ছাড়া পাবার জন্য মোছরামুছি করে, আলো আধারে চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল, আমার ভাই বাড়িতে না ফেরা অবধি আমি কোথাও যাব না। শুধু একটা ঘর পড়ে নি রিচ ভাই। মা প্রায়শই বলে, আমি যখন দুনিয়ায় এলাম ছোট্ট একটা ছনের ঘর ছিল। বৃষ্টির সময় ছন চুইয়ে পানি পড়তো। একদিন রাতে তুমুল ভারী বৃষ্টি, ছোট্ট আমি ভিজে যাচ্ছিলাম। জিন ভাই আমাকে বুকে আগলে সেই পানি থেকে আড়ালে রেখেছিল। পরদিন আমার বড় মামা বাড়িতে আসে, ছুতার তার ডেকে সেদিনই দোচালা টিনের ঘর তুলে দিল। মা তো নিজ ভাইয়ের কৃপা দৃষ্টিতে ছলছল চোখে চেয়েছিলেন। পরে জানা যায় সিন ভাই ঘরের মূল্যে ওনার চালের আড়তে কাজ করবেন। ভাবতে পারছেন তখন সিন ভাইয়ের বয়স কত ছিল? 9 কি 10 বছর। সে একা হাতে ভারী ভারী চালের বস্তা গাড়ি থেকে নামিয়ে আড়তে সাজিয়ে রাখত। এভাবেই ঘরের ঋণ পরিশোধ হয়েছিল। এই ছোট্ট দোচালা ঘর শুধু ঘর না, আমার ভাইয়ের ভালোবাসা ছিল। এই ঘর আমাদের কতটুকুন জুড়ে ছিল তা আপনি বুঝবেন না। সব পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের শৈশবকাল, কৈশোরকাল সব। ভাই জানলে খিটখিটে গলায় বলবে, ঘর পুড়েছ তো কি হয়েছে, আরো ভালো ঘর তুলুন। তবে তার ভেতরের চাপা কষ্টের আজ আমি কেন কাউকেই বুঝতে দেবে না। নরিচ বলার ভাষা হারিয়ে ফেলে। ঘর বাড়ি পুড়ে তছনছ করবে এমনটা তার ধারণার বাইরে ছিল। গ্রামের লোক সিনকে যথেষ্ট স্নেহ করে, সিনকে চেনে, বিশ্বাস করে, তবু কেন? আচ্ছা, কারো ঘর পুড়ে দেওয়া এত সহজ? মন্টুর হাত আছে নিশ্চিত। তবে কথা হলো মন্টুর সাথে সুরেলার বাবার গলায় গলায় ভাব। তাহলে হঠাৎ তার মাথায় সালেউদ্দিন নামটা উদয় হলো। কোনোভাবে কি লোকটা এসবে জড়িয়ে? উনি কি জানতেন, নাকি লোকটার অন্তরালে সব ঘটেছে? না, আর সময় নষ্ট করে লাভ নেই। শ্বশুর মশাইয়ের জন্য চা নাস্তার ব্যবস্থা করতে হবে। রাতের আকাশে চমলক্ষ তারকারাজির ভিড়ে মাঝারি আকারের চাঁদ উকি দিচ্ছে। চাঁদ পূর্ণিমার মতো নয়, আবার সরু বাঁকাও নয়। ধীরে ধীরে এই চাঁদ বিলীন হয়ে শাওয়াল মাসে নতুন চাঁদ উঠবে। শুনশান গভীর রাতে ফাঁকা মাটির রাস্তায় ছুটে চলেছে এক গাড়ি। গাড়িতে পিনপত নীরবতা বিরাজমান। নরিচ আর চোখে তাকায় পাশে জিদের খুঁটি বোধহয় তার আসবে না, এক প্রকার জোর জবরদস্তি করে নিয়ে এসেছে। জনাবার থমথমে মুখ, যেন ঝড়ের পূর্বে শান্ত আবহাওয়া বিরাজমান, যে কোনো মুহূর্তে ফেটে পড়বে। শুধু একটু উস্কে দেওয়া বাকি। নরিচ উস্কে দিল। সুরেলা যেন ইচ্ছেধায়ী নাগিনের মতো ফোঁস করে উঠল, আমার পোষা পাখি, আমি যখন যেখানে যেভাবে খুশি আদর সোহাগ করে পোষ বানাবো। ডার্লিং, তোমার জ্বলছে কেন? সুরেলা মুখ ফিরিয়ে নেয়। পরিস্থিতি যেমন হোক, লুচ্চালোক সবসময় লুচ্চামি করার ধান্দায় বসে থাকে। অন্যরও সেই জো ধরেছে। নরিচ আবারও হাত বাড়িয়ে দেয়, তবে এবার দুষ্টামি না করে কোমলমতি হাত মুঠোয় ভরে নেয়। সেই শক্ত বাঁধন যেন চিলিয়ে বলছে, আমি আছি তো, ভরসা হয়ে। তারপর কেন দুশ্চিন্তা? তবে সেই চিল্লানোর সুর সুরেলা অবধি পৌঁছায় না। সেই বাঁধন ছিন্ন করার জন্য মরিয়া হয়ে ওঠে। নরিচ ছাড়ল না, আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে ধীর গলায় বলল, ডার্লিং, বলছি তো ভরসা রাখো, সব ঠিক করে দিব। মুখের ভাষা তো না যে বললাম আর হয়ে গেল। কিছু প্রসেস আছে। কেউ সিনের নামে কেস করেনি, বরং সিন হাতে নাতে ধরা পড়েছে পুলিশের হাতে। তাই কেসটা সামান্য ক্রিটিক্যাল। তবে আমি আছি তো, কালকেই সিন তোমার সামনে থাকবে। সুরেলা শুনল সবই, কিন্তু কিছু বলল না। তার বলতে ইচ্ছে করছে না। সব কেমন পাঞ্চে লাগছে, মেসেজ গরম হচ্ছে। এই কথাগুলো সেদিন ফোন করে বললে এত কিছু হতো? সে এক নিমিষে ভরসা করে অপেক্ষার প্রহর কমত। অথচ সেদিন বলল, আমি দেখছি ব্যাপারটা। যেন ওনার তেমন কিছুই যায় আসে না। লোকটার উপর রাগ উপচে উপচে পড়ছে। নরিচ আবারও বলতে শুরু করলো, আচ্ছা সরি, তোমার মুখের উপর ফোন কেটে দেওয়া একদম অনুচিত হয়েছে। আসলে আমি তখনও জানতাম না বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। মন মেজাজও চটেছিল। এখন শাস্তি হিসেবে কয়েক ডজন চুবো খাও, ভালো লাগবে। সুরেলা ঝটকায় হাত ছাড়িয়ে নি, এমনভাবে চাইল যেন কাঁচা গিলে নিবে। নরিচ ঠোঁট চোখ করে চুমুর ভঙ্গিমা করলো। সুরেলা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকায়। তাকে নিরুত্তর দেখে নরিচ হতাশ হয়, মাথায় গাঁটটা মেরে বলল,